চাঁদের হাট না গোষ্ঠীর পিন্ডি, সব কটা ধান্দাবাজ। বউটা তবু কান্নার মধ্যে ঝাপসা। এখনো বউয়ের নাম করে আমার ওষুধ খরচ বলে মাসে মাসে কিছু পাঠায়। ছোটটা তো নম্বরই পেরে পাচ্ছে। এক আধা মেম বিয়ে করে নিজেকে কেউ কেটে ভাবছে, বা মরল না বাঁচল সেদিকে কোনো হুঁশ নেই। বউ এত সামতেই ব্যস্ত, আর কন্যা রত্ন, হ্যাঁ সে রত্নই বটে। নমস্কার। এক সময় ছিল যখন গল্প শোনা হতো হ্যারিকেনের আলোয় কিংবা ঘুমের আগে। সেই গল্পগুলো আবার ফিরে আসছে বাংলা সাহিত্যের অমূল্য গল্পের ভাণ্ডার থেকে। আপনারা শুনছেন গল্প, কবিতা এবং, যেখানে শুধু গল্প শোনা নয়, অনুভব করা হয়। যেখানে গল্প শুনে মন্ট্রিয়ালে এখন ভোর 5টা। কাল একটা ঘরোয়া সেলিব্রেশন সেরে শুতে শুতে বেশ রাত হয়ে গেছে। তার উপর কড়া হুইস্কি আর ভেড়ার মাংসে বেশ জমাটি খোয়ারি। এই ব্যস্ত জীবনে এইরকম দিন হাতে গুনে আসে। এইরকম ঘুমের গহ্বরে তলিয়ে থাকার সৌভাগ্য অজয়ের বেশ কমই। শোয়ার সময় ভেবে রেখেছিল স্বাভাবিক নিয়মে যখন ঘুম ভাঙবে তখনই উঠবে। শান্তাও জানে এসব দিনে অজয়কে ডাকা যাবে না, কিন্তু এত রকম বিধিনিষেধের ঘেরা টোপকে বালিশের নিচে থাকা ফোনটার ভাইব্রেশনে ঘুমের চটকাটা ভেঙে যায়। পাশে শান্তা ঘুম জড়ানো বিরক্ত গলায় পাশ ফিরে শুতে শুতে বলে, ফোনটা অফ করে শুতে পারো না? ভোর রাত্রিরে যত সব ঝামেলা। অজয় বন্ধ চোখেই ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে সরি বেবি বলে আবার সুখনিদ্রায় তলিয়ে যায়। মন্ট্রিয়ালের আকাশে তখন একটা নতুন শনিবারের সূর্যের নরম আলো তার অজস্র রশ্মি রেখায় দিনের সূত্রপাতে ব্যস্ত। সঞ্জয়ের নতুন ফ্ল্যাটের আজ গৃহপ্রবেশ। মুম্বাইয়ে বেশ কটা ছোট বড় ফ্ল্যাটের মালিকানা বদলে আজ এই স্বপ্নের বাসস্থান। অনেক কাঠখড় পুড়িয়ে আন্ধেরি ইস্টে এই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 10 তলার ওপর। দুটো শোয়ার ঘরে ওয়াল টু ওয়াল বুলেট প্রুফ কাঁচের জানালা, ফুটবল মাঠের মতো ড্রয়িং, ডাইনিং, এছাড়াও নানাবিধ দর্পিত বৈভব। বন্ধু বান্ধবের মাঝে সঞ্জয় আর সুমিতা। ছেলেটা সবে সবে টেক্সাস গেল এমএস পড়তে, না হলে সেও আজ বেশ উপভোগ করত। নতুন ফ্ল্যাটের বসার ঘরের লেদার কাভারের সোফায় বেশ গুছিয়ে বসে আছে সঞ্জয়, পারিষদ পরিবেষ্টিত হয়ে। এক বন্ধু জিজ্ঞাসা করে, কিরকম পড়লো রে? ক্যাশ ডাউন করলি নাকি লোন নিতে হলো? এই বয়সে কোন ব্যাংক লোন দেবে রে? আর নিলেও ইএমআই যা দিতে হবে তা দিয়ে আর হাড়ি চড়বে না। অথচ নিজে খুব ভালো করে জানে বেশ মোটা টাকা লোন নিতে হয়েছে তাকে। তবু নিজের বিত্তবান হওয়ার প্রচেষ্টার সলতেটা উস্কে তেলহীন প্রদীপের শিখাটা একটু উজ্জ্বল করতে চায়। আরে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পে স্কেল রিভিশন হলো না? ওই তার এরিয়ার আর অনসাইট অ্যালায়েন্স থেকে সুমিতা অনেকটা জমিয়েছিল, তাই কোনো মতে। আরে নে না, গ্লাস খালি করে বসে আছিস কেন? সেন্টার টেবিলটায় হুইস্কি, ভদকা, রামের সমারোহ। থেকে থেকে আসছে নামি ক্যাটারারের দামি স্ন্যাক্স। হাতে হাতে ঘুরছে মূল্যবান গ্লাসে মহামূল্যবান মদিরা। গর্বিত সুমিতা তার কিটি ক্লাবের মেম্বারদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে, আর তাদের চোখের ঈর্ষার জ্বালাটা নিকটিতে মেপে নিচ্ছে। আরে পুরনো বাড়ির কিছুই আনিনি, নতুন ফ্ল্যাটের সব নতুন। একটু বেশি খরচা হয়ে গেল, এই যা। তবে বেঁচে থাকুক অনসাইট বলে দামি ঢাকাই শাড়ির আঁচল উড়িয়ে লাল স্লিভলেস শোভিতা বাহু দুলিয়ে নেল আর্ট করা নখের নির্দেশে তার বৈভবের প্রদর্শনীতে ব্যস্ত হয়। কে একটা প্রশ্ন করে, হ্যাঁ গো, তোমার রিলেটিভস কেউ এলো না? তোমার প্যারেন্টস, ইনলজ? সঙ্গে সঙ্গে সুমিতার আত্মশ্লাঘী উত্তর, আমার পেরেন্টস তো ভাইয়ের কাছে মেলবোর্নে। ফাদার ইন ল অ্যানসেস্ট্রাল প্রপার্টি আঁকড়ে সেই আমাদের নেটিভ প্লেসে বসে। আর উনি যে ট্যান্ট্রামাস, আমাদের সাথে ঠিক জেল করে না। টিচার ছিলেন তো। ইতিমধ্যেই ফোনটা বেজে ওঠে। সুমিতা ফোনের স্ক্রিনটা বান্ধবীদের দিকে ঘুরিয়ে বলে, এই যে সিস্টার ইন ল কংগ্রাচুলেট করতে ফোন করেছে।
গলায় বেশ বিভঙ্গ এনে বাকিদের ওর ননদের সাথে অতি গভীর ভালোবাসার সম্পর্কের কুচকাওয়াজ করতে করতে বলে, কিলো ননদিনী, এতক্ষণে মনে পড়লো? ওধারের বক্তব্যে বোধহয় এমন কিছু ছিল যেটা সকলের সামনে প্রকাশ করা যায় না। ও মাই গড, সে কি গো, হঠাৎ এইরকম ইচ্ছে? একটু ধরো, সঞ্জুকে ডাকছি। বলতে বলতে বব ছাঁট চুল দুলিয়ে বাকিদের প্লিজ এক্সকিউজ মি বলে প্রায় ছুটে সোফার কাছে এসে বড়লোকি ঢঙে সঞ্জয়ের কাঁধে একটা আলতো ধাক্কা দিয়ে ঘরে টেনে আনে। বাইরে তখন আরো এক পেক হয়ে যাক। আরে ডিনারের অনেক দেরি। নাইট ইজ টু ইয়াং। Yes, young, young. Young. ভদ্র সভ্য শিক্ষিত মদ্যপ এলিট কণ্ঠের জড়ানো উল্লাস। বিরক্ত মুখে দাদা বৌদির সাথে কথা বলে ফোনটা কেটে দেয় সৃজা। সৃজা ত্রিবেদী, বিজনেস ম্যাগনেট মনীষ ত্রিবেদীর একনিষ্ঠ পতিপ্রাণা বধূ, বয়স মধ্য 30, দুটি যমজ কন্যা সন্তানের মা। পুত্র সন্তান গর্ভে না ধরতে পারার অপারগতায় সারাক্ষণই সিঁটিয়ে আছে। উঠতে বসতে শ্বশুর শাশুড়ি স্বামীর খোঁটা। बेटा नहीं दे पाई बहू ने। যেন পুত্র সন্তান উৎপাদনের ত্রুটি একমাত্র তারই। এদের বিজ্ঞান বোঝাতে যাওয়ার ধৃষ্টতা সৃজার নেই। নিজে উচ্চশিক্ষিতা হওয়া সত্ত্বেও এদের এক কথায় এমএসসি মাঝপথে ছেড়ে স্বেচ্ছায় সংসারের রাজ্যপাটের পাটরানি হয়েছে, শুধুমাত্র মনীষকে ভালোবেসে আর তার অতুল ঐশ্বর্যের হাতছানিতে। সৃজার বাবা অবশ্য এ বিয়েতে মোটেই রাজি ছিলেন না। মেয়ের দুর্দান্ত জেদের কাছে পেরে ওঠেননি এই যা। নামেই প্রগতিশীল পরিবার, কিন্তু তার রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে গোঁড়া মানসিকতার আশিবিশেরা। মাঝে মাঝে মনে হয় ওর বিলাসী সুখী জীবনের ফুলকাটা চাদরের নিচে যে ছেঁড়া জাজিমটা আছে, সেটা ক্রমাগত ফুল ফুটিয়ে ওর মিথ্যে সুখের ভনিতাকে চোখ রাঙায়। আচ্ছা, মনীষ কি ওকে ভালোবাসে, নাকি একটা উচ্চশিক্ষিতা মেয়েকে দাবড়ে গৃহবধূ বানানোর পুরুষতান্ত্রিক আত্মপ্রসাদে গর্বিত সে? আর সেই গর্বের ছিটে ফোটা ভালোবাসা হয়েছে। সৃজার মগজ ধোলাই কক্ষের চাবিটা হলো অঢেল পয়সা, সোনার পালঙ্কের নিশ্চিত হাতছানি, এগোতে পিছোতে 7 মহল। আদর্শবাদী পরিবারে মোটামুটি সচ্ছল অবস্থায় বেড়ে ওঠা সৃজার বিত্ত বাসনা এইরকমই একটা জীবন চেয়েছিল। আর তাই মনীষের মা বাবা যখন বলেছিলেন घर की बहू इतनी पढ़ाई करके क्या करेगी, তখনও কিন্তু বিলাসের দামে নিজের মেধাকে বিক্রি করতে দ্বিধা করেনি। এক কথা ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে ফেলেছিল। কিন্তু তারপর সোনার খাঁচায় বন্দিনী সৃজা, হিরে মুক্তোর দানাতেই সন্তুষ্ট। তার ইচ্ছে অনিচ্ছের খবর কে রাখে? আর মন খারাপ, তার সংজ্ঞা ও নিজেই ভুলেছে বহুকাল। অজয়ের সকালটা আজ খিঁচিয়েই আছে। কাল রাতের অদ্ভুত আরামটা যেন একটা বিষক্রিয়া করে চলেছে উপর্যুপরি দাদা দিদিদের ফোনে, সাথে শান্তার শান্ত রক্তচক্ষু। এনিথিং রং হানি? তোমার দাদা দিদি বারবার ফোন করছে কেন? মাই ফাদার ইজ সিক ডিয়ার, আর্জেন্টলি আমাকে ইন্ডিয়া যেতে হবে, অ্যান্ড অল দ্য মোর উনি ওনার প্রপার্টিটা ভাগ করে দিতে চান আমাদের, তাই আর কি। বিদেশিনী বালার শান্ত রক্তচক্ষুতে এবার কি একটু লোভের ঝিকিমিকি? দোআঁশলা বাংলায় উত্তর আসে, Oh my God, dad-in-law is on deathbed? But you know, I can't come along. কি যে স্যাড হলাম, ওনাকে আমার রিগার্ডস জানিও। Carry some good wine for him. মনে মনে হোঁচট খায় অজয়। এটা কি ইচ্ছাকৃত নাকি কেবলই অজ্ঞতা? বিড়বিড় করে বলে, বাবার জন্য গুড ওয়াইন জুতো পেটা করবে আমার, আর তোমায় নিয়ে গিয়ে মরি আর কি। বাবার বাক্যবান তো জানো না, তারপর আমার প্রাণ উষ্ঠাগত করে দেবে তুমি। মুখে বলে, না না, আই উইল ব্যাক ম্যাক্স ইন উইক, ডোন্ট ওয়ারি বেবি, উইল আপডেট ইউ। ছিঁড়ে ছিঁড়ে করে ছিঁড়তে না পারা শেকড়ের টানের যন্ত্রণা শান্তা বোঝে না, বা বুঝবেও না। ও বিদেশেই বড় হয়েছে, নামেই বাঙালি। বাবা মা বহু যুগ আগে এখানে এসে সেই যে ঘাঁটি গেড়ে ফেলেছেন, আর তার থেকে বেরোতে পারেননি।
তাদের বাঙালির তো ওই অষ্টমী পুজোর দিনের ধুতি পাঞ্জাবি আর গরদের শাড়িতেই শুরু ও শেষ। শান্তা শেষ কবে ইন্ডিয়া গেছে মনেই করতে পারে না। বিয়েটাও এদেশেই হয়েছে। অজয়ের অবশ্য ইচ্ছে ছিল তাদের দেশের বাড়িতে গিয়ে বিয়েটা হোক, কিন্তু শান্তার শান্ত প্রতিবাদে সেই ইচ্ছের জলাঞ্জলি। দাদা, দিদি, বাবা কেউই সে বিয়েতে ছিলেন না। যাবো যাবো করেও আর যাওয়া হয়নি। শান্তাকে ওরা যা ভিডিও কলেই দেখেছেন, কিন্তু সেই নিচের দালানে দেওয়ালে ঠেস দিয়ে বসে জমাটি আড্ডার মধ্যে দিয়ে বাড়ির বউকে কেউ চেনেনি। আজকাল অজয়ের সেই গঙ্গার ধারের বিশাল 3 তলা বাড়িটা বা তার ভেতরে থাকা সেই সাদা ধুতি পরা মানুষটাকে কিরকম গত জন্মের সম্পর্ক মনে হয়। অবশ্য যারা ইচ্ছে করে ভুলতে চায় তাদের অতীত গত জন্মই মনে হয়, ভুলতে বিশেষ কষ্ট নেই। আর বাবার এত রকম অনুশাসনে সে ভোলার রাস্তা আরো সুগম হয়েছে। সেই সোঁদা গন্ধমাখা বাড়িটার আনাজ কানাজ স্মৃতির ধুলোয় কবেই ঢাকা পড়ে গেছে। ফোনটা না এলে আজকের এই ছুটির সকালটা বেশ উপভোগ্যই হতো। একটা টালমাটাল মানসিক অবস্থা। অত বড় সম্পত্তি বাবা যখন নিজে থেকে ভাগ করে দিতে চান, তখন না গেলে যদি হাতছাড়া হয়। জামাই বাবুটা যা লোভী, বহুদিন থেকেই ওই বাড়িটায় চোখ দিয়ে বসে ওখানে নাকি হেরিটেজ হোটেল বানাবে। যদিও অজয় কোনো দিনই আর সেখানে গিয়ে থাকবে না, তবুও বাপের সম্পত্তি বলে কথা, ছাড়বেই বা কেন? মোটা টাকা হাতে এলে লাভই। এদেশে খরচ কি কম? সিটিজেনশিপ পেতে বহু কাঠখড় পোড়াতে হবে। কিছু $100,000 হাতে এলে মন্দ কি? বুক বাজিয়ে শ্বশুরকে দেখাতে পারবে ও কিছু ভিকেরির ব্যাটা নয়। গড়িমসি করে ল্যাপটপ খুলে টিকিট দেখতে দিদিকে ফোন করে। দিল্লি হয়ে আসছি তাহলে, তোর সাথে এয়ারপোর্টে দেখা করে একসাথেই যাব না হয়। দাদাকেও বলেছি ওভাবেই টিকিট করতে, যাতে 3 জন একসাথেই যেতে পারি। বৌদি যাবে কিনা জানিস? বাবার বুদ্ধিশুদ্ধি বলে যদি কিছু থাকে, নিজে সারা জন্ম গ্রামের স্কুলে হেডমাস্টারি করে কর্পোরেট জগতের কঠিন নিয়মকানুন সম্পর্কে কিছুই বোঝে না। সম্পত্তির বিলি ব্যবস্থা, তাও এক্ষুনি এসো, না হলে নাম কাটা যাবে। তাও ফোনটা কে করেছে? না বাড়ির ঝি। নিজে একটা ফোন করার ভদ্রতাটাও বিসর্জন দিয়েছে। সদ্য সদ্য এক গাদা টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কেটে বিরক্ত সঞ্জয় সুমিতাকে বলে। তবে সুমিতার এসব দিকে এখন মন নেই। এয়ারপোর্ট লাউঞ্জে কফির পেপার কাপে চুমুক দিতে দিতে সঞ্জয়কে প্রশ্ন করে, হ্যাঁ গো, তোমাদের ওই প্রপার্টিটার দাম এখন তো বেশ কয়েক কোটি হবে, তাই না? জানি না কে থাকতে যাচ্ছে ওই গন্ডগ্রামে, আর ওখানে কে অতগুলো টাকা দিয়ে ওই আখাম্বা বাড়ি আর আম জাম কাঁঠাল বাগান পুকুর কিনতে যাবে। মানিশ তো একবার ওই বাড়িতে রিসর্ট বানাবে বলেছিল। রাজি থাকলে ওকেই আমার ভাগটা বেচে দেব। সঞ্জয়ের বিরক্ত উত্তর। আদুরে গলায় বিষয় সুমিতা পরামর্শ দেয়, যাই করো বাবা, মার্কেট প্রাইসটা ভালো করে জেনে করো। তোমার ভগ্নিপতি যে ধরিবাজ, ঠিক ঠকিয়ে নেওয়ার চেষ্টা করবে। টাকাটা পাওয়া গেলে লোনটা শোধ হয়ে যায়। মনের ওপারে পিতার প্রতি এক রাশ বিরক্তি সঞ্জয়ের। শুধুমাত্র মেধার জোরে ওই গ্রামের স্কুল থেকে পাশ করে সরকারি কলেজে প্রায় বিনা মাইনেতে পড়তে হয়েছে। কলকাতার কলেজে পড়ার সময় বাবা কিছুতেই কলকাতায় থাকতে দেননি। বলেছেন, এইটুকু রাস্তা দিব্যি যাতায়াত করা যায়, শহরে থাকলে বাবুয়ানি শিখবে। আর এত পয়সা আমার নেই যে ছেলেকে হোস্টেলে রেখে পড়াবো। অথচ ভাই বোনের সময় সে কথা ভুলে গেল। দুজনেই কলকাতায় থেকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ল। কি লাভ হলো? বোন তো ইউনিভার্সিটিতে পড়ার সময়ই ওই মনীষের সাথে প্রেম করে পড়া ছেড়ে দিল। আর অজয় চূড়ান্ত স্বার্থপর, বাবার বুড়ো বয়সের ছেলে, আদরের দুলাল। মাস্টার্স করতে বিদেশ গেল, তারপর নিজের রিসার্চ গাইডের মেয়েকে ফাঁসিয়ে ও দেশেই থেকে গেল। এদেশে আইআইটিতে পড়ানোর চাকরি পেয়েও এলো না। কিন্তু বাবা সঞ্জয়ের মেধার দাম দিল না কোনোদিন। নিজের চেষ্টায় এই যে উত্তরণ, তার কোনো স্বীকৃতি বাবার চোখে দেখেনি। কোনো দিন বাবার মধ্যে ওর প্রতি বিশেষ স্নেহ লক্ষ্য করেনি। মা তো সেই কোন ছোটবেলায় অজয় হওয়ার পর এক্লামশিয়া হয়ে মারা গেল। ঠিকভাবে চিকিৎসা হয়েছিল কিনা কে জানে। বিশাল একটা ঘৃণা ওর মন জুড়ে। পিতা ও সন্তানের মনের মাঝে ভালোবাসার যে সেতু, তা কি সত্যি কোনোদিন ছিল, নাকি নানা বঞ্চনায় আর অসমতায় সে কবেই ডুবে গেছে? কিছু প্রশ্নের উত্তর খোঁজা
অহেতুক। দিল্লিতে সৃজা ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। মনীষের কণ্ঠে আতঙ্ক ছিল, কিন্তু ভালোবাসা নয়, দায়সারা কর্তব্য। मैं जाऊं क्या तेरे साथ? সৃজা শান্তভাবে উত্তর দেয়, না না, দরকার নেই। দাদা ছোটু ওরা তো যাচ্ছেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। এবার একটু কাছে সরে আসে মনীষ। सुनना, बुढ़ा बहुत हरामी है। कितना बार समझाया, अपनी बेटी के नाम कर दो वो प्रॉपर्टी, आपका देखभाल हम अच्छे से करेंगे। लेकिन एक ही बात, ये मेरी पुश्तैनी हवेली मैं बेचूंगा नहीं। सुन, किसी भी हाल में वो प्रॉपर्टी मुझे चाहिए। वहां पे जो होटल बनाऊंगा उसका नाम भी सोच लिया, बंगलार माटी। एयरपोर्ट से बढ़िया रास्ता भी हो गया अभी गांव तक। 50% पार्टनरशिप दे दूंगा तेरे को। মনে মনে বলে সৃজা, এই সেই মনীষ যার প্রেমে আমি একদিন পাগল হয়েছিলাম। মনীষের কত ব্যবসায় আমি পার্টনার, তার শেয়ার অ্যাকাউন্টে আসেও, কিন্তু সব ব্যাংক অ্যাকাউন্ট মনীষের দখলে। সে টাকা আমি তো চোখেও দেখি না। আজ যদি সেসব টাকায় আমার অধিকার থাকতো, তাহলে কি আমায় অনলাইনে শাড়ির ব্যবসা করতে হতো? তার শ্বশুর বাড়ির সবাই খবর শুনে একটাই প্রশ্ন করেছে, कितना जायदाद है रे? সকালে বাগানে এসে বসেন অমিয় রঞ্জন। দিন শেষ হয়ে আসছে, বেশ বুঝতে পারছেন। ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। এই বাড়ি, এই বিশাল বাগান, এই পুকুর, এসবের প্রতি আকর্ষণটা যেন কিরকম বেড়ে চলেছে দিনের পর দিন। ঠিক যেন প্রথম প্রেমের অমোঘ টান। কে জানে, গাছ যত বড় হয় বোধহয় শেকড়ে টান পড়ে তত বেশি। আজকাল বাগানের আগাছাগুলোকেও যেন বড় আপন মনে হয়। বাগানের পাঁচিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে বাড়িটার দিকে অপলকে চেয়ে থাকেন। সকালের আলোয় ঝলমল করছে বাড়িটা। কখনো কখনো জ্যোৎস্না রাতে ছাদে উঠে দেখেছেন কি অপূর্ব রূপ বাড়িটার, যেন অভিসারিকা রাধা। বিশাল 3 তলা বাড়ি। গত বছরেও নিজে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি লাগিয়ে সারিয়েছেন, কলি ফিরিয়েছেন। অতগুলো ঘর, সবই তো খালি, তবু নিজেই সকালে উঠে সব ঘরের জানলা খোলেন, আবার সন্ধেবেলায় ঘুরে ঘুরে সেগুলো বন্ধ করেন। কাজের লোকগুলো খিটখিট করে, কি হবে ওসব খোলা পড়া করে? কেউ তো আসে না, থাকেও না। অমিয় বলেন, রে, বাড়িটারও একটা প্রাণ আছে, তারও শরীর খারাপ হয়, মন খারাপ হয়। কেউ থাকলেই বাড়ি আর না থাকলেই বাড়ি না। তোরা স্নান করিস না, খাস না, তেমনি বাড়িকেও রোদ খাওয়াতে হয়, বাতাস খাওয়াতে হয়, বুঝলি? বুড়োর ভীমরতি ভেবে তারা গজগজ করে চুপ করে যায়। শেষ কবে বাড়িতে অনেক লোক এসেছিল মনে করার চেষ্টা করেন অমিয়। সঞ্জুর বিয়ে, বড় বৌমার সাথ, পিঙ্কির বিয়ে না নাতির অন্নপ্রাশন, কিছুতেই আজকাল আর ঘটনাগুলো মনে থাকে না। নিজের মনে বিড়বিড় করেন, কটা বাজে কে জানে, এক্ষুনি তো সব উপস্থিত হবে। যত পঙ্গপালের দল, আজকাল আর কাউকে সহ্য হয় না। কালকেই তো স্কুলের কুঞ্জবাবু বলছিলেন, মাস্টার মশাইয়ের খুব আনন্দ না? ছেলে মেয়ে সব আসছে, বাড়িতে তো চাঁদের হাট। অমিয় উত্তর দিয়েছিলেন, চাঁদের হাট না গোষ্ঠীর পিণ্ডি, সব কটা ধান্দাবাজ। বউটা তবু কান্নার মধ্যে ঝাপসা, এখনো বউয়ের নাম করে আমার ওষুধ খরচ বলে মাসে মাসে কিছু পাঠায়। ছোটটা তো নম্বরই পেরে পাচ্ছে। এক আধা মেম বিয়ে করে নিজেকে কেউ কেটে ভাবছে, বা মরলো না বাঁচলো সেদিকে কোনো হুঁশ নেই। বউ আত্মসামতেই ব্যস্ত। আর কন্যা রত্ন, সে রত্নই বটে। নিজের এন্ডি আর শ্বশুর বাড়ির গোষ্ঠী সামলাতেই তার দিন কাটে। কালে ভদ্রে ফোন করে দেখে বাপটা এখনো বেঁচে আছে কিনা। জামাইটা তো কবে থেকেই এ বাড়িতে চোখ দিয়ে বসে আছে, কাছাকাছি থাকে না। তাই তাহলে কবে আমার নলি কেটে মেরে রেখে বাড়িটা হোটেল করত। বাড়ি কি আপনি সঙ্গে নিয়ে যাবেন মাস্টার মশাই? হোটেল করলে করুক না,
এখানকার কিছু ছেলে মেয়ের কাজ হবে, বাড়িটারও একটা সদ্গতি হয়। যাও যাও, আমার জ্ঞান দিও না। আমার বাপ ঠাকুরদার বাড়িতে 36 জাতের লোক নষ্টামি করবে। আক্কেল বটে তোমার। কুঞ্জবাবু আর কথা বাড়াননি। খানিক আগডুম বাগডুম বকে বাড়ির পথ ধরেছিলেন। কাউকেও বোঝাতে পারেন না অমিয় এই বাড়ি যে তার প্রাণ। আজ বড় অমর হতে ইচ্ছে হয়। মনে হয় তিনি না থাকলে বাড়িটার কি হবে, কে দেখবে তাকে? বাড়িটা জড়ো নয়, সে যে ওনার সাথে কথা বলে। এই বাড়ি, পুকুর, বাগান এ সবই যে তার পরম আত্মীয়, সন্তানদের থেকেও আপন। আতা গাছটার দিকে তাকিয়ে বলেন, কেউ তোদের উৎখাত করতে পারবে না, এমন ব্যবস্থা করেছি। তারপর সস্নেহে তার গায়ে হাত বুলিয়ে খিড়কির দরজার দিকে এগোন। আর কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়ল বলে। হাইওয়ে ধরে ছুটে চলেছে গাড়িটা। সামনের সিটে চোখ বন্ধ করে বসে আছে সঞ্জয়, এক রাশ বিরক্তি নিয়ে। পেছনের সিটে অজয়, সৃজা আর সুমিতা। অজয় চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রাস্তা দেখছে। বোঝাই যাচ্ছে নিতান্ত দায় পড়ে এসেছে। সৃজা ওরফে পিঙ্কি সুমিতাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বৌদি, গাড়িটা তোমার ভাইয়ের না? সুমিতা উত্তর দেয়, হ্যাঁ গো, বাবা মা তো এখন ভাইয়ের কাছে বেড়াতে গেছে, গাড়িটা বাড়িতে বসেই আছে, তাই বললাম গাড়িটা পাঠিয়ে দিতে, না হলেই তো এক গাদা খরচা। অজয় প্রশ্ন করে, তোমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে গেছো? তোমার নতুন ফ্ল্যাটের খবর তো তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে জানলাম। আমাদের একবার জানালি না তো দাদা? জানালে কি হতো, তোরা আসতিস। গতবার যখন এলি কতবার বলেছিলাম আমার এখানে থেকে যা, এসেছিলি? মেয়ে দুটো তো মামা মামিকে চিনলই না, দাদার বাড়ি থাকতে গিয়ে উঠলি হোটেলে। আমাদের জামাইবাবু হোটেলের ব্যাপারে একটু অবসেসড, সে থাকার জন্যই হোক বা নতুন হোটেল তৈরির জন্যই হোক। কি বল দিদি? সৃজা বিরক্ত। বস্তুত সেবার মুম্বাইতে ওরা যে হেরিটেজ প্রপার্টিটাতে থেকেছিল সেখান থেকেই মানিশের মাথায় এই হোটেলের আইডিয়াটা আসে। তবুও ঝাঁঝিয়ে বলে, দেখ ছোটু, খোঁচা দিয়ে কথা বলবি না। এই সম্পত্তিতে কি তোদের একার অধিকার নাকি? জমি জমা যা আছে নে না তোরা, আমি শুধু বাড়িটা নেব। তার মানে তুই সব ঠিক করেই এসেছিস? বাড়ি নিবি, তোর বর সেখানে হোটেল বানাবে, আর আমরা দু ভাই সেই হোটেলের বাগানে মালিগিরি করবো নাকি? ওই বাড়ি বাদ দিলে ওই জমি, পুকুর, বাগানের কোনো ভ্যালিউ আছে নাকি? সবটা সমান 3 ভাগে ভাগ হবে, তারপর যেখানে বেশি দাম পাবো সেখানে বেচবো, ঠিক না বৌদি? সুমিতা এবার দয়ালু গলায় বলে, থাক না ছোটু, মনীষ ঘরের ছেলে, 2-4 টাকার জন্য ভাই বোনেরা অশান্তি করো না। পিঙ্কি না হয় বাজার দরটাই দেবে, তোমরা যাচাই করে নিও। সঞ্জয় ভুলে যায় গাড়িতে একটা বাইরের লোক আছে। চিৎকার করে ওঠে, তোর খাইয়ের শেষ নেই না? তোর বিয়েতে কত খরচ হয়েছিল সে হিসেব করেছিস কখনো? বাবা তো বিয়ের খরচাটুকু দিয়েই খালাস। আমার কত টাকা লোন নিতে হয়েছিল সেটা মনে আছে? এরকম করে ওকে বলছো কেন? বোনের বিয়ে দেওয়া বাপ ভাইয়ের দায়িত্ব। আমিও তো পিঙ্কিকে আমার বাবার দেওয়া 4 ভরির সীতাহারটা দিয়েছি, কোনোদিন বলেছি সে কথা? আজ বলছো বৌদি? আমি ভেবেছিলাম সেদিন তোমরা ভালোবেসে এগুলো করেছিলে। আজ বুঝতে পারছি আমায় ফাঁকি দেবার রাস্তাটা তৈরি করতে তখন আধিক্যতা করেছো। উফ, কি শয়তানি বুদ্ধি তোমাদের! আর ছোটু, ও তো একটা মিটমিটে, বিয়ে করে ইস্তক বাড়ির পথ মারায়নি, আর আজ যেই বুঝেছে প্রপার্টি হাতছাড়া হয়ে যাচ্ছে তাই দৌড়াতে দৌড়াতে এসেছে। উফ, এরা আমার ভাই। অজয় সামলাতে পারে না নিজেকে। কি বলতে চাস তুই? তোর তো পয়সার অধিবধি নেই, কি প্রয়োজন তোর? এবার কেঁদে ফেলে সৃজা, কোকিয়ে বলে, তোরা কি করে বুঝবি কি প্রয়োজন? আমার অস্তিত্বের প্রয়োজন, আমার আমার স্বাধীনতার প্রয়োজন, আমার সম্মানের প্রয়োজন। সুমিতা সবাইকে থামিয়ে দেয় এবার। কি হচ্ছেটা কি? তোমরা আবার থামো তো, আগে বাড়ি চলো। বাবা কি ভেবেছেন সেটা আগে দেখো, তারপর নিজেরা বসে আলোচনা করো। গাড়িতে নীরবতা নেমে আসে। উত্তেজনার অবসানে ছেঁড়া বাতাসের ফাঁকে জেগে ওঠে গঙ্গার শীতল বাতাস। বাড়ি এসে গেছে, সেই বাগান, পুকুর ঘেরা গঙ্গার ধারের বাড়িটা। বাড়িটা আগের মতোই, কিন্তু মানুষটা যেন পাথর হয়ে গেছে। দালানে বসে বাবা, চোখে কড়া কঠোরতা, মুখে ক্লান্তি নেই, শুধু
নিয়ন্ত্রণের অভ্যাস। এসেছিস? বস। কোনো স্নেহ নেই, কোনো খোঁজ খবরও নেই। সঞ্জয় আর নিজেকে আটকাতে পারে না। তুমি নাকি অসুস্থ? বাবা ঠান্ডা গলায় বলেন, সেটা না বললে তোমরা আসতে না, তা আমি জানি। তাই এই কপটাচার। আমি মরলে যেন পরে ঝামেলা না হয় তাই। অজয়ের বুকের ভেতরটা মোচড় দেয়। সৃজা চুপ করে বসে থাকে। বাবা একটা কাগজ খুলে পড়তে শুরু করেন। এই বাড়ি, জমি, বাগান সব বড় ছেলে সঞ্জয়ের নামে রেজিস্ট্রি করা হলো। শর্ত এই যে সে পরিবারের ঐতিহ্য রক্ষা করবে, কিন্তু কোনোদিন সে বাড়ি বা অন্যান্য সম্পত্তি বিক্রি করতে পারবে না। বাকি ভাই বোনেরা এসে থাকতে পারবে, কিন্তু রক্ষণাবেক্ষণের সব দায় সঞ্জয়ের। যদি কোনোদিন এ সম্পত্তি সে স্বেচ্ছায় ছেড়ে দেয়, তাহলে তা কোনো আশ্রমে দান করতে হবে। ঘর নিস্তব্ধ। অজয় মাথা তোলে। সৃজার আঙুল শক্ত হয়ে যায়। বাবা পড়ে চলেন। কনিষ্ঠ পুত্র অজয় যেহেতু বিদেশে স্থায়ী ও প্রতিষ্ঠিত, পারিবারিক সম্পত্তির দায়িত্ব নিতে অক্ষম, তাই তাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। অজয়ের চোখে অবিশ্বাস। কন্যা সৃজা বিবাহিত এবং অন্য পরিবারে প্রতিষ্ঠিত, তাই পৈতৃক সম্পত্তির অধিকার প্রযোজ্য নয়। কথাগুলো যেন বাতাস ছিঁড়ে যায়। সৃজা প্রথমবার মাথা তোলে। তার ঠোঁট কাঁপছে। বাবা, আমার আমার কোনো অধিকার নেই। বাবার উত্তর ঠান্ডা, কড়া। মেয়েরা বিয়ের পর অন্য ঘরের মানুষ। সঞ্জয়ের হাত কাঁপছে। এই বাড়ি সে পেয়েছে, কিন্তু বিজয়ের আনন্দ নেই। এও তো এক ধরনের বঞ্চনা। প্রাপ্তি আছে, কিন্তু অধিকার নেই। শুধু পরিবারের ঐতিহ্যের দোহাই দিয়ে আবার বাবা তাকে ঠকালেন। ভাই বোনের চোখে ছোট করে দিলেন। সুমিতার দিকে চোখ তুলে তাকানোর সাহস হারিয়েছে সে। শুধু মনে পড়ছে কলকাতায় হোস্টেলে থাকতে দেননি। হোস্টেলে খরচ বাঁচাতে প্রতিদিন ট্রেনে যাতায়াত। ছোট ভাই বিদেশে পড়তে গেল, টাকা জোগাড় হলো। বোন প্রেম করলো, পড়া ছাড়লো, বাবা নীরব। অজয় গর্জে ওঠে। পরিবারের দায়িত্ব নিতে অক্ষম? কোনোদিন সুযোগ দিয়েছিলে তুমি? আইআইটির চাকরিটা নিতে তুমি বারণ করেছিলে। বলেছিলে এদেশে ফিরে কি করবি, ওইসব জায়গায় অনেক সুযোগ, এখানে আসিস না। আর আজ অবলীলায় বলছো পরিবারের দায়িত্ব নিতে আমি অক্ষম। নিষ্পৃহ আমিও রঞ্জন। আমি ফিরতে বারণ করেছিলাম তোমার সংসারের শান্তির কথা ভেবে। তুমি ফিরলেই কি তোমার এই ফিরিঙ্গি বউ আসতো এদেশে? দুদিন চাকরি করে মান খুইয়ে আবার ফেরত যেত, তাই বারণ করেছিলাম। আর এতই যদি কর্তব্য করার বাসনা, কোনোদিন বাড়ি সারানোর জন্য 10 টাকা কি বাপের হাতে তুলে দিয়েছ? যত বড় বড় কথা। সৃজার ভেতরে জমে থাকা অপমান আগুন হয়। বাবা, তুমি এটা পারলে? এই বাড়ি, এই বাগান, এর পরতে পরতে আমার ছোটবেলা জড়িয়ে আছে। আর আজ তুমি বলে দিলে আমি বাইরের লোক। সঞ্জয় দাঁড়িয়ে ওঠে। এই বাড়ি আমি নেব না। বাবা কঠিন স্বরে বলেন, অহংকার করিস না, এটা দায়িত্ব। কেন আমি করিনি? তুই বাড়ির বড় ছেলে, এটা তোর পূর্বপুরুষের প্রতি, তোর উত্তরপুরুষের প্রতি কর্তব্য। এই যে সম্পত্তি, কি শুধুই বেঁচে খাওয়ার জন্য? এটা তোর শেকড় নয়, তোর পরিচয় নয়, শুধু ইট কাঠের একটা অবয়ব। তুমি কখনো আমায় মানুষ হিসাবে দেখেছো? চিরকাল দায়িত্ব, কর্তব্য এসবের বন্ধনে বেঁধে আমায় ব্যবহার করেছো। আজও তার অন্যথা হলো না। সকলে জানলো তুমি আমায় সবকিছু দিয়ে গেলে, কিন্তু কেউ জানলো না, কোনো অধিকার দিলে না। তুমি আমায় শেষে জখ ভাবলে বাবা। ছি! বাবা তাকিয়ে থাকেন। কোনো উত্তর নেই। সৃজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে জল নেই, শুধু শীতলতা। আমি বুঝলাম বাবা, আমি যে বাড়িতে জন্মেছি, বড় হয়েছি, আমি সেখানে শুধুই অতিথি।
দালানের বাইরে গঙ্গার হাওয়া বইছে, কিন্তু 3 ভাই বোনের বুকের ভেতর জমে ওঠে এক অদ্ভুত কঠিন শীতলতা। কেউ ঝগড়া করে না, কেউ কাঁদে না। তারা শুধু বুঝে ফেলে এই মানুষটিকে তারা কখনো চিনত না। কে ইনি? একটা পৈতৃক সম্পত্তির রক্ষাকর্তা, নাকি তাদের পিতা? অপত্য স্নেহ নাকি কর্তব্যের কঠোরতা? কে ইনি? সঞ্জয়ের হাতে বাবা দলিলটা তুলে দেন সই করার জন্য। টুকরো টুকরো করে সে দলিল ছিঁড়ে ফেলে। সে উঠোনে দাঁড়িয়ে উড়িয়ে দেয় মুক্ত বাতাসে। কাগজের টুকরোগুলো হাওয়ায় উঠতে উঠতে খুঁজে বেড়ায় কোনো এক নরম মাটির নিরাপদ আশ্রয়। 3 ভাই বোনে বেরিয়ে আসে সদর ঠেলে, পেছনে তাদের জন্মদাতা ও জন্মভূমিকে চিরতরে ফেলে রেখে।